আমার ওর সঙ্গে দেখা হয়েছিল কলেজের প্রথম দিনে। প্রথমে ওর সঙ্গে বেশি কথা হতো না। ও খুব মিশুকে ছিল, সবার সঙ্গে খুব মিশে যেত। আর আমি ছিলাম খুব চুপচাপ একজন মানুষ, নিজের জগতেই বিচরণ করতাম আপন মনে। দু চারটে বন্ধু ছিল বটে, আর ওদের সাথেই যত ভাব আর আবদার। এর থেকে বেশি বন্ধুবান্ধব আমার ছিল না। আমি আর সে যেন পৃথিবীর দুই মেরুতে বাস করা দুজন মানুষ, একেবারেই আলাদা। শুরুতে কম কথা হলেও ও আমার সঙ্গে খুব সুন্দরভাবেই মিশে যায়। যদিও পড়ার বিষয় ছাড়া ও অন্য বিষয়ে খুব কমই কথা হতো তার সাথে প্রথম। একদিন কথা বলতে বলতে হঠাৎ করেই ও আমার ইচ্ছের কথা জানতে চায়। আমিও তেমন ছোটবেলার স্বপ্নের কথাগুলো তাকে বলেই ফেলি। আমি ওকে বলি, আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল ভারত মায়ের রক্ষার জন্য ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়া, কারণ ছোটবেলা থেকেই বিপ্লবীদের দেশপ্রেম আমায় উদ্বুদ্ধ করত। এরপরে আবার যখনই কথা হয়, ও আমার স্বপ্ন পূরণের যাত্রার খবর নিতে থাকে। আমিও পথের দিশার খোঁজ নেই। এইভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। আমাদের মধ্যে বন্ধুত্ব আরও নিবিড় হয়। হঠাৎ আমি একদিন তাকে কথার মাঝে তার ইচ্ছের কথা জানতে চাইলাম। ও মুখে একটা স্মিত হাসি নিয়ে বলল, আমার ইচ্ছে আমি ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়াবো, মানুষের সেবা করব। আমি তখন একটু মজার ছলেই বললাম, আমাদের দুজনের একটা মিল আছে জানো, আমরা দুজনেই কিন্তু মানুষদের সেবা করব। তুমি পাশে দাঁড়িয়ে করবে আর আমি বর্ডারে। আমি পরে বললাম, আমাদের দুজনের ইচ্ছের মিল আছে বলো। সে তখন মুখে একটা সুন্দর হাসি নিয়ে বলল, হ্যাঁ, ঠিকই বলেছ। এইভাবে কথা বলতে বলতে কখন যে তার প্রেমে নিজেকে আবদ্ধ করে ফেলি সেটা বুঝতেই পারিনি। দীর্ঘ ব্যর্থতার পর অবশেষে আমার স্বপ্ন পূরণের দিন আসে। 5 বছর পর আমি মিলিটারি চাকরি পাই। ছোটবেলার সেই স্বপ্ন পূরণের কথা ভেবে আমার চোখে তখন জল। আমি তাকে ফোনে সবটাই জানাই। ও তখন ভাঙা ভাঙা গলায় বলে, সৌম্য, তুমি পেরেছ। ঠিক তার 1 মাসের মধ্যে আমাদের বিয়ে হয়। আমরা দুজনে অত্যন্ত খুশি। বিয়ের পরের দিন রাতে আমি আর সে দুজনে একান্তে বসে গল্প করছি। হঠাৎ আমার একটা ফোন কল আসে। জানতে পারলাম পরশু আমার পোস্টিং। তখন আমি ওকে এসে সবটা বললাম। ও শুধু মুখে স্মিত হাসি নিয়ে বলল, আচ্ছা। আমি তখন বললাম, আমাকে কালই বেরোতে হবে। ও কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা ঠিক আছে, যেও। পরের দিন সকালে আমি বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় ও বলল, আজ তোমার স্বপ্ন পূরণের দিন, মুখে হাসি নিয়ে সাবধানে যেও। পরের দিন পৌঁছে ওকে ফোন করে আমার জার্নির গল্প বললাম। এইভাবে কিছুদিন চলার পর আমার সিয়াচেনের দুর্গম অঞ্চলে ডিউটি পড়ল। ফোন করে ওকে সবটা বললাম। তারপর বললাম, তুমি চিন্তা করবে না। আর কবে ফোন করতে পারবো আমি জানি না। তুমি হেডকোয়ার্টারে ফোন করলে আমার খবর জানতে পারবে। তারপর আর ফোনে কোনো আওয়াজ পেলাম না। তারপর আমি ফোন করতে পারলাম না। কিন্তু ওর চিঠিগুলো আমার কাছে আসলে আমি শুধু পড়তাম। কিন্তু প্রচণ্ড ব্যস্ততায় আমি আর উত্তর দিতে পারিনি। আর ওই বরফের অঞ্চলে কোনো যোগাযোগ ব্যবস্থাও করতে পারলাম না। এইভাবে ঠিক 6 মাস পর আমি আমাদের পুরনো ক্যাম্পে ফিরে এলাম। ফিরে আসার সঙ্গে সঙ্গেই ওকে ফোন করলাম। ফোনের ওপার থেকে উত্তর এলো, হ্যালো। তারপর আমি বললাম, কেমন আছো? বলার পরেই ও কান্নায় ভেঙে পড়ল। কিছুক্ষণ বাদে ও নিজেকে সামলে বলল, তোমার গলার আওয়াজ কতদিন শুনিনি, কত চিঠি লিখেছি, তুমি একটারও উত্তর দাওনি। আমি তখন বললাম, ওই দুর্গম অঞ্চলে পদে পদে বিপদ।
তাই প্রচণ্ড ব্যস্ত থাকার কারণে আমি উত্তর দিতে পারিনি। তখন ও আবার কান্নার স্বরে বলল, তুমি জানো না আমার ভেতরে কি চলছিল? আমারও চোখে তখন জল। পরে সামলে বললাম, বুঝতে পারছি, আমিও তো ভালো ছিলাম না। ও তখনও কেঁদে যাচ্ছে। আমি তখন তাকে বললাম, তুমি কেঁদো না, তুমি সৈনিকের স্ত্রী। সৈনিকের স্ত্রীর চোখের জল কি সাজে? তুমি তো সাহসী মেয়ে। সবশেষে বললাম, এভাবেই সারা জীবন আমার পাশে থেকো তুমি, সুবর্ণলতা। দূর আকাশের তারাদের তোমারে খবর পাঠাই, এই দূরত্বে তুমি ছাড়া সুবর্ণলতার কিছু নাই। যতদিন না তুমি ফিরবে বিজয় মাল্য পরে, ততদিন এই সুবর্ণা রবে তোমার প্রতীক্ষায় ঘরে। সুমো তুমি থেকো নির্ভয়, বীরদের জয় গানে লেখা হবে প্রেম।